আসল কালপিট কে সেটা বাংলার জনগণ জানে। আপনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, আপনি হলেন আসল কালপিট। মুফাক্কিরুল ইসলাম ডি ভোটারদের জন্য আন্দোলন করতে গেছে। এই আন্দোলনের পিছনে লক্ষ লক্ষ জনতা তার পিছনে আছে, আর আপনি বড়াই করে বলছেন আপনার সিআইডি গ্রেপ্তার করেছে। এ কি মূর্খের স্বর্গে মানুষ বাস করছে? আপনি হলেন বাংলার আসল কালপিট। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আজকে 4 এপ্রিল একটা ইন্টারনাল রিপোর্ট, একটা সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছে তৃণমূল নেত্রীর কাছে, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সেখানে প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তৃণমূল যে 2021-এ 213টা আসন পেয়েছিল সেটা অনেকটা কমে যাবে, সংখ্যাগরিষ্ঠতাও থাকবে না। ঠিক কত আসন কমবে সেটা আলোচনার মধ্যেই আমরা বলবো। সেখানে বেশ কয়েকটা পয়েন্টের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য, যে ভিডিওটা দিয়ে আমরা শুরু করলাম এই কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে যে প্রায় 100টা আসনে মুসলিমরা নির্ণায়ক ফ্যাক্টর, সেখানে মুসলিমরা খেপে গেছেন। একটুখানি ব্যাখ্যা করা হয়েছে সমীক্ষক সংস্থা, যেটা তৃণমূলের যে ভোট কুশলী সংস্থা, তাদের দেওয়া রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই যে মার্চ মাস আর এপ্রিল মাস, মানে এই 4-5 দিনের মধ্যে অনেকটা হাওয়া কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে গেছে। একটা অসন্তোষ ছিল, একটা এআইজেইউপি বা আসাদুদ্দিন ওয়েসি বা আইএসএফ এরা প্রার্থী দেওয়ার ফলে মুসলিমরা অনেকটা তাদের দিকে যাচ্ছিলেন। কিন্তু এই মোথাবাড়ি কাণ্ডের পরে, স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে মোথাবাড়ি কাণ্ডের পরে, এই যে মোফেক্কেরুল বা মৌলানাকে অ্যারেস্ট করা হয়েছে, আইএসএফ এর ক্যান্ডিডেট মোথাবাড়ির, এই ধরনের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বলে মমতা ব্যানার্জি মালদায় গিয়ে, যেখানে অশান্তি হয়েছিল, সেখানে গিয়ে দাবি করলেন যে আমি অ্যারেস্ট করিয়েছি, আমার সিআইডি অ্যারেস্ট করেছে, তাদেরকে ধরেছে, তারা মিম করতো, আইএসএফ করতো। ভোট প্রচারে গিয়ে মালদাতে, মানে যেখানে মোথাবাড়ি কাণ্ডটা হয়েছে, যেখানে এনআইএ তদন্ত শুরু করেছে, যেখানে বেশ কয়েকজন মৌলানাকে অ্যারেস্ট করা হয়েছে, সেখানে এই যে মোফেক্কেরুল বলে যে আইনজীবী তাকে অ্যারেস্ট করা হয়েছে, মুসলমানদের মধ্যে একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে। এটা রিপোর্ট আকারে মমতা ব্যানার্জিকে পাঠানো হয়েছে। মমতা ব্যানার্জিকে যে রিপোর্টটা পাঠানো হয়েছে সেটা আজকে 4 তারিখে 4 এপ্রিল সকালবেলায় পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে আপনি যা যা বলছেন, যা যা করছেন, তার ফলে এমনিতে মুসলিমদের মধ্যে ক্ষোভ ছিল, কিন্তু আপনার সিআইডি অ্যারেস্ট করেছে এইসব বলার পরে, মানে ভিডিওটা আপনাদের শোনালাম, যে মূল কালপ্রিট আপনাকেই প্রতিপন্ন করা হচ্ছে এবং এটা একদম ঘরে ঘরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত 100টার কাছাকাছি যে আসন রয়েছে, সেই আসনগুলোতে প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনার ওপরে, আপনাকেই কিন্তু ক্রিমিনাল বলে মনে করছে, আপনাকে মূল কালপ্রিট বলে মনে করছে, এবং আপনি 100টা আসনে পিছিয়ে পড়ছেন। 2021 সালে যে 213টা আসন আপনি পেয়েছিলেন, একদম রিপোর্ট ধরে ধরে বলছি, এটাই রিপোর্ট করা হয়েছে। ভোট সমীক্ষক সংস্থা, ভোট কুশলী সংস্থা মমতা ব্যানার্জিকে জানিয়েছে যে আপনি 100টা আসন কম পেতে চলেছেন, আপনি তাড়াতাড়ি শুধরুন। দেখুন, সেখানে তারপরে রিপোর্ট পাওয়ার পরে আজকে, মানে গতকালকে থেকে কিভাবে ইউটার্ন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেছেন আমার সিআইডি অ্যারেস্ট করেছে অমুককে তমুককে, আজকে তিনি আবার মালদায় একটা জনসভায় মালতীপুরে তিনি বলছেন যে হ্যাঁ, এইভাবে বিক্ষোভ দেখানো যাবে না, ডেপুটেশন দেওয়া যাবে না, মানে কিছুটা রিকভার করার চেষ্টা করছেন। কিন্তু সেটা কি হয়? মানে বলে না যে বন্দুক থেকে গুলি বা ধনুক থেকে তীর বা মুখের কথা যখন একবার বেরিয়ে যায় তখন সেটা রিকভার করা যায় না। মমতা ব্যানার্জি যা ছড়িয়ে ফেলেছেন, মানে আগে আপনারা রিপোর্টটা শুনুন। রিপোর্টে মমতা ব্যানার্জিকে কোন কোন ব্যাপারে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখান থেকে আপনি পিছিয়ে আসুন। তো তার ফলেই কিন্তু মমতা ব্যানার্জির গতকালের বক্তব্য শুনুন আর আজকের বক্তব্য শুনুন, তিনি অনেকটা ইউটার্ন করে আবার তিনি কিছুটা রিকভার করার চেষ্টা করেছেন। সেটা আদৌ কতটা সম্ভব হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে যে আপনি যেভাবে উর্দু ভাষী মুসলিম নেতা, মানে তৃণমূলের মধ্যে তো বলা হয় মমতা ব্যানার্জির পোস্টটাই আসল পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। তিনি নিজে বলেন যে আমি 294টা কেন্দ্রে প্রার্থী, আমাকে দেখেই ভোট দাও। আর তিনি উর্দু ভাষী যে মুসলিম নেতারা রয়েছেন তাদেরকে, যেমন জনাব ফিরহাদ হাকিম, জনাব জাভেদ খান, তাদেরকে তিনি যে গুরুত্বটা দেন, বাংলাভাষী মুসলিমদের তিনি নেতাও করেননি, তিনি তাদেরকে গুরুত্বও দেন না। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তৃণমূলে কিন্তু কোন রকম ভাবে গুরুত্ব দেওয়া হয় না। এই কারণে মুসলিমদের মধ্যে যারা প্রান্তিক নেতা, হুমায়ুন কবিরের মতো লোকেরা যারা তৃণমূলে ছিল, বেরিয়ে গিয়ে এখন যেভাবে মনোনয়নপত্র পেশ করার পরে
যেভাবে সাড়া পড়ে গিয়েছে এবং আসাদুদ্দিন ওয়েসি হায়দ্রাবাদ থেকে এসে অল ইন্ডিয়া মিমের নেতা, তিনি যেভাবে সমর্থন করে দিয়েছেন, অন্যদিকে আইএসএফ এর যিনি চেয়ারপারসন নওশাদ সিদ্দিকী তিনি আজকে মনোনয়নপত্র পেশ করেছেন, কিন্তু তার আগে থেকে যে হাওয়াটা উঠেছিল এই কথাগুলো উল্লেখ করা হয়েছে যে আপনি বাঙালি মুসলিমদেরকে একটুখানি গুরুত্ব দিন, আপনি সবাই গিয়ে হিন্দিতে কি সব জানে তামান্না, সরফরাসি কা তামান্না, মানে হিন্দিতে বলা দরকার নেই, আপনি হিন্দিটা বলতে পারেন না, ভালো বোঝেনও না, উর্দু তো একদম বোঝেনই না, তো ফলে আপনি বাংলাতেই ভাষণ দিন, তার ফলে বাঙালি মুসলিমরা যদি আপনার পাশে থাকে, সেই সুপারিশটা করা হয়েছে। এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে থ্রেট করা বন্ধ করুন, মানে যেভাবে থ্রেট উনি করছেন না, মায়েরা হাতাখুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন, ভোটের পরে ফল প্রকাশের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে বিজেপি করি না, তারপরে তার যে নেতারা, আপনারা জানেন যে মুর্শিদাবাদে এক নেতাকে অ্যারেস্ট করেছে পুলিশ ইলেকশন কমিশনের নির্দেশে, তারপরে যে সমস্ত পুলিশে প্রশাসনে যারা রয়েছে, খণ্ডঘোষের জয়েন্ট বিডিও তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাকে শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে তাই নয়, বিভাগীয় তদন্ত শুরু হবে। কয়েকদিন আগে হাঁসখালির ভিডিওকে সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এই যে কালীঘাটের ওপর দিয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর শোভাযাত্রা যাচ্ছিল, মেগা র্যালি যাচ্ছিল, তখন এই তৃণমূলের কিছু ছাগল ব্যা করছিল, তারা প্রতিবাদ করার চেষ্টা করেছিল, অপমান করার চেষ্টা করেছিল। এটা ইলেকশন কমিশনের নজর এড়ায়নি, 38 জনকে তলব করা হয়েছে ইলেকশন কমিশনের নির্দেশে, লালবাজারে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়ে যাবে। এই কথাটা বলা হয়েছে যে থ্রেট করা বন্ধ করুন। এখনো পর্যন্ত তৃণমূলের ভেতরে যারা যারা থ্রেট করছে, এই যে জীবনতলার একজন পঞ্চায়েত প্রধানকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে এবং বেশ কয়েকজন টিকিট পাওয়া এবং না পাওয়া লোকজন তারা যেভাবে থ্রেট করে চলেছে, এই থ্রেটটা করা বন্ধ করার কথা বলা হয়েছে, সুপারিশ করা হয়েছে। এখন তৃণমূল কি করবে, তৃণমূলের ব্যাপার, মমতা ব্যানার্জি কি করবেন তার ব্যাপার। পুলিশ প্রশাসনকে ব্যবহার করা, মানে যেহেতু নির্বাচন কমিশনের অধীনে চলে গিয়েছে এবং একদম তিনি যখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, তিনি যে তলে তলে পুলিশ প্রশাসনের কাউকে কাউকে ব্যবহার করার চেষ্টা করছেন, সেই খবরটা কিন্তু ইলেকশন কমিশনে পৌঁছে যাচ্ছে। আর এই মোথাবাড়ি কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে, যে রায় দিয়েছে, সেখানে ছত্রে ছত্রে রাজ্যে যে অ্যানার্কি, রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হওয়া, সেটা উল্লেখ করা হয়েছে এবং সংবিধানে 355 ধারা লাগু হতে পারে, এইটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। এটা সমীক্ষক সংস্থার তরফে মমতা ব্যানার্জির কাছে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার যদি চায় সংবিধান মেনে সুপ্রিম কোর্টের কাছে আগামী 6 তারিখে, মানে সোমবার দিন পরবর্তী শুনানি রয়েছে, ডিজি কে, মালদার এসপি কে, ডিএম কে এবং এর পাশাপাশি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবাইকে থাকতে হবে। সেই যে শুনানি, সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনারা অনেকে 356 ধারার কথা বলেছিলেন, অনেকে দাবি করেছিলেন, আমরাও মনে মনে চাইছিলাম যে রাষ্ট্রপতি শাসন হোক, কিন্তু যেটা এখনো পর্যন্ত যা উঠে আসছে, এই যে সমীক্ষার রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে, তৃণমূলেরই ভাড়া করা, তৃণমূলের পয়সা পাওয়া সমীক্ষক সংস্থা, তারা সুপারিশ করছে, তারা রিপোর্ট দিচ্ছে বিদায়ী মুখ্যমন্ত্রীকে যে এ রাজ্যে 355 ধারা জারি হতে পারে, 356 সম্ভবত জারি হবে না। 356 জারি হবে না, সরকারটা থাকবে, কেয়ারটেকার গভর্নমেন্ট, মমতা ব্যানার্জিকে রেখে দেওয়া হবে, তার যে মন্ত্রিসভা রয়েছে, বিদায়ী মন্ত্রিসভা, তাদেরকেও রেখে দেওয়া হবে। কিন্তু 355 ধারা মানে বহিঃশত্রু অথবা ইন্টারনাল যে অবস্থাটা তৈরি হয়, অ্যানার্কি তৈরি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তৈরি হয়, সেটাকে ঠেকানোর জন্য, দেশের অখণ্ডতাকে মজবুত রাখার জন্য, গোটা দেশের আইন শৃঙ্খলাকে মজবুত রাখার জন্য কেন্দ্রীয় সরকার যদি চায়, তারা 355 ধারা জারি করতে পারে। আপনারা জানেন কয়েকদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যের রাজ্যপাল RN রবিকে ডেকে একটা রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। তারপরে কিছু কিছু স্পেকুলেশনের কথা আমরা বলেছিলাম যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে, বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। সেই কথাটাই আজকে উঠে এসছে ভোট কুশলী সংস্থা, ভোট সমীক্ষক সংস্থার যে রিপোর্ট। এবং এই কয়েকদিনের মধ্যে যেভাবে তৃণমূলের অবনমন হয়েছে, যেভাবে জনপ্রিয়তা হারিয়েছে, সেই কথাটা উল্লেখ করা হয়েছে। বারবার বলা হয়েছে যে 100টা আসন আপনার কমে যেতে পারে, 100টা আসন কমে যেতে পারে। 213টা আসন আপনি পেয়েছিলেন এবং সেই স্বপ্নে বিভোর হয়ে থাকলে আপনি কিন্তু ভুল করবেন। এখন যেটা চেষ্টা করবে মমতা ব্যানার্জি, তার যে ভোট কুশলী সংস্থা, সমীক্ষক সংস্থা, তার সুপারিশ মেনে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন, তার মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন, কিন্তু 356 ধারা জারি করে এই যে নির্বাচিত সরকার, সেটা যতই বিদায়ী হোক, কেয়ারটেকার হোক, সেটা ভাঙা হবে না। তাহলে তার হাতে অস্ত্র উঠে যেতে পারে, কিন্তু দেশের সুরক্ষার প্রশ্নে এ রাজ্যের আইন শৃঙ্খলা গোটাটাই নিয়ে নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
বুঝতে পারলেন? খুব বড় একটা সিদ্ধান্ত হতে চলেছে। আমাদের চোখ থাকবে আগামী সোমবারের দিকে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। তার আগে এনআইএ যে তদন্ত শুরু করেছে সেখানেও কিন্তু শিওরে সমন দেখছে। তার কারণ তৃণমূলের জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের সদস্য এবং অবশ্যই বেশ কয়েকজন নেতা নেত্রী, মন্ত্রিসভার সদস্য তারাও অ্যারেস্ট হতে চলেছেন। এর পাশাপাশি অন্যদিকে তো ইডি তদন্ত করছে, আপনারা জানেন, সেখানেও বেশ কয়েকজন অ্যারেস্ট হতে পারেন। সব মিলিয়ে ঘেঁটে ঘ হয়ে রয়েছে। সবচেয়ে বড় যেটা সমস্যায় পড়েছে তৃণমূল, সেটা হচ্ছে তৃণমূলের যারা ছাঁট মাল, যারা জেল খেটে এসছে, প্রচুর অভিযোগ রয়েছে, জামিনে খালাস রয়েছে, তারাও কিন্তু সরকারি যে পুলিশ, সরকারি ক্ষমতার অপব্যবহার করছে। মানে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তারা নিরাপত্তা পাচ্ছে। 2000-এর বেশি পুলিশ কর্মীকে, অফিসারকে এই সমস্ত চোরেদের এবং চোরেদের যারা সমর্থন করেন, মানে কোনো পদে নেই, কবি, সাহিত্যিক, সাংবাদিক, তাদেরকেও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। এই সিকিউরিটিটা তুলে নেওয়া হবে, পিসির সিকিউরিটি কমে যাবে, ভাইপোর সিকিউরিটি একদম তলানিতে চলে যাবে এবং জেল খাটা যে মালগুলো রয়েছে তাদের সিকিউরিটি পুরোপুরি তুলে নেওয়া হবে। ফলে সব কি মিলিয়ে তৃণমূলের অবস্থা কি সেটা আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনারা কি চেয়েছিলেন, আপনারা কি মনে করছেন, বা আপনারা কি মনে করেন যে এই 100টা আসন কমবে, নাকি আরো আসন কমে যাবে, নাকি তৃণমূল 50-এর নিচে নেমে যেতে পারে? কেন্দ্রীয় সরকার যদি 355 ধারা জারি করে সেক্ষেত্রে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের মতামত আমরা প্রত্যেকটি কমেন্ট খুব মন দিয়ে পড়ি এবং আপনাদের এই সুচিন্তিত মন্তব্যগুলি কিন্তু আমাদের চলার পথের পাথেও। আপনারা আমাদের আরো উদ্বুদ্ধ করতে চাইলে সুপার থ্যাঙ্কস পাঠাবেন। আমাদের দেওয়া কিউআর কোডে মোবাইল থেকে সরাসরি স্ক্যান করে আর্থিকভাবে পাশে থাকতে পারেন। আজকের মতো এই এপিসোড আমরা শেষ করার আগে আপনাদেরকে জানাচ্ছি, যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।